হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুবই স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো গাম পেস্ট এবং ফন্ডেন্টের মাঝখানে পার্থক্য নিয়ে পরে কথা বলবো। এই গাম পেস্টটা তৈরি করার ক্ষেত্রে কোনো প্রকার ডিমের সাদা অংশ, আগার জেলাটিন ব্যবহার করা হয়নি। এটা খুব সহজ একটা রেসিপি। সাধারণত গাম পেস্ট তৈরি করা হয় ডিমের সাদা অংশ দিয়ে, কাঁচা ডিমের সাদা অংশ দিয়ে। কাঁচা ডিম দিয়ে না হলে তেমন একটা ভালো হয় না। কাঁচা ডিমটা সুন্দরভাবে ধরে রাখতে, পরে শক্ত করতে সাহায্য করে। কিন্তু আজকের রেসিপিতে কোনো প্রকার কাঁচা ডিম ব্যবহার করব না। ঘরের তৈরি সব কিছু দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। প্রথমে দেখে নিন এই গ্লুকোজ সিরাপটা। আপনাদের কিন্তু গ্লুকোজ সিরাপ অবশ্যই লাগবে। এই গ্লুকোজ সিরাপটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। ঘরে তৈরি করা খুবই সহজ এবং কম খরচে তৈরি করা যায়। ডেসক্রিপশন বক্সে আমি গ্লুকোজ সিরাপের রেসিপিটা দিয়ে দিব। প্রথমে আমি এখানে গ্লুকোজ সিরাপ নিয়ে নিচ্ছি, এরপর নিয়ে নিচ্ছি অয়েল, এরপর নিয়ে নিচ্ছি গরম পানি। এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে। এরপর এই মিক্সচারটাকে মাইক্রো ওভেনে 30 থেকে 40 সেকেন্ডের মতন গরম করে নিতে হবে। আপনারা চাইলে ডাবল বয়লারও এটাকে গরম করে নিতে পারেন। গরম করার পর এটা একদম মিক্স হয়ে যাবে আর এরকম হয়ে যাবে ঘন। গ্লুকোজ সিরাপটাকে ঘন থেকে পাতলা করার জন্য ওভেনে দিয়েছিলাম। এখন আমি নিয়ে নিচ্ছি আইসিং সুগার। আইসিং সুগারটা আমি ঘরে তৈরি করেছি। 1 কাপ চিনির সাথে হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিক্স করে ব্লেন্ড করে নিলেই হলো। আপনাদের যদি এরকম মিহি না হয় তাহলে একটু চেলে নেবেন। এখানে কিন্তু মিহি আইসিং সুগারই লাগবে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি টাইলোস পাউডার। টাইলোস পাউডারের পরিবর্তে আপনারা সিএমসি পাউডার ইউজ করতে পারেন। ফন্ডেন্ট অথবা গাম পেস্টে গামি টেক্সচারটা আনার জন্য টাইলোস পাউডার অথবা সিএমসি পাউডার ইউজ করা হয়। গরম গরম গ্লুকোজ মিক্স এখানে ঢেলে দেব। এটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না। গরম অবস্থায় আইসিং সুগারের সাথে মিক্স করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে গ্লুকোজটা আবারও শক্ত হয়ে যাবে, তাই এখানে গরম অবস্থায় মিক্স করতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আমি বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব যাতে আপনারা পারফেক্টলি গাম পেস্টটা তৈরি করতে পারেন। ভিডিও শেষে এটাকে সংরক্ষণ করার উপায় বলে দিব এবং এটা দিয়ে একটা ফুলও তৈরি করে দেখাবো। আমি অল্প অল্প করে গ্লুকোজের মিক্সটা এটাতে ঢালবো। একবারে ঢালা যাবে না। একবারে ঢাললে অনেক সময় দেখা যায় বেশি হয়ে যায়, তা অল্প অল্প করে ঢালতে হবে। প্রথম পর্যায়ে মনে হবে অনেক ড্রাই, কিন্তু মিক্স করতে করতে এটা সফট হয়ে যাবে। আর তারপরেও যদি আপনাদের কাছে ড্রাই লাগে তাহলে 1-2 ফোঁটা পানি দিবেন, এর বেশি দেয়া যাবে না। 3 ড্রপের মতন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আমি এখানে হোয়াইট ভ্যানিলা এসেন্স দিয়েছি যাতে কোনো প্রকার কালার না আসে, সুন্দর হোয়াইট একটা কালার থাকে। আপনারা চাইলে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন। কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দেওয়াতে ডোটা সফট হয়ে গিয়েছে, তাই বেশি পরিমাণে কিন্তু পানি দিবেন না, তাহলে আপনাদের ডোটা একদমই সুন্দর হবে না। আপনারা যে ফ্লেভারের ফন্ডেন্ট তৈরি করতে চান এখানে কিন্তু সেই ফ্লেভারে অ্যাড করতে পারেন। আপনারা চাইলে স্ট্রবেরি এসেন্স, তারপর রেড কালার এখানে মিক্স করে নিতে পারেন। লাস্ট বারের মতো গ্লুকোজ মিক্সটা দিয়ে দিচ্ছি। একদম লাস্ট পর্যায়ে গ্লুকোজ মিক্সটা দিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা আঠালো। এই আঠালো ভাব থেকে একদমই টেনশন করবেন না। আপনারা চাইলে হাতে একটু শর্টেনিং মেখে নিতে পারেন। সামান্য পরিমাণ ভেজিটেবল শর্টেনিং হাতে মাখিয়ে নিলে আপনাদের এটাকে মাখতে সুবিধা হবে। আপনাদের কাছে যদি স্ট্যান্ড মিক্সার অথবা হ্যান্ড মিক্সার থাকে, সেটার মধ্যে ডোয়ের যে প্যাডেলটা আছে সেটা লাগিয়ে আপনারা এই প্রসেসটা করে নিতে পারেন। তখন হাতের প্রয়োজন পড়বে না। দেখতে পাচ্ছেন মিক্স করতে করতে ডোটা কতটা আঠালো এবং স্ট্রেচি হয়ে গিয়েছে। সাধারণত গাম পেস্ট কিন্তু এরকম আঠালো হয়ে থাকে। এখন আমি হাতে সামান্য পরিমাণ শর্টেনিং নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ভেজিটেবল শর্টেনিং। আপনারা অবশ্যই এখানে ভেজিটেবল শর্টেনিং ইউজ করবেন, তাহলে এটা সংরক্ষণ করাটা খুব ইজি হয়ে যাবে, অনেক দিন সংরক্ষণ করা যাবে। আর ভেজিটেবল শর্টেনিংটা দিলে এটা কিন্তু খুবই স্মুথ হয়ে যাবে। ভেজিটেবল শর্টেনিং এর পরিবর্তে আপনারা ডালডা এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার ইউজ করা যাবে না, তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।
এখানে কিন্তু অয়েলও ব্যবহার করা যাবে না, কোনো প্রকার অয়েল এখানে ব্যবহার করা যাবে না। যতটুকু অয়েল প্রয়োজন ছিল প্রথমেই আমি মিক্স করে নিয়েছি। এখন আমি সুগার সিরাপ কিছু প্লেটে ঢেলে নিয়েছি। সুগার সিরাপের সাথে প্রথমেই কর্নফ্লাওয়ার হালকা মিক্স ছিল, তাই এখানে কোনো কর্নফ্লাওয়ার দিব না। এখন সুগার সিরাপটার সাথে ডোটাকে সুন্দরভাবে মথে নিব, যতক্ষণ পর্যন্ত এটার আঠালো ভাবটা কমে না যাচ্ছে বা গাম পেস্টের মতন স্মুথ না হচ্ছে। আজকের রেসিপিটা পুরোটুকু দেখে আপনারা যদি গাম পেস্ট তৈরি করেন, আপনাদের গাম পেস্ট কিন্তু অনেক সুন্দর হবে। আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা স্ট্রেচি হয়েছে, কতটা সুন্দর হয়েছে। গাম পেস্টটা যদি হাতে আবারও লেগে আসে, সামান্য পরিমাণ হাতে শর্টেনিং মেখে তারপর সুগার সিরাপের সাথে এভাবে মিক্স করবেন আর এভাবে স্ট্রেচ করবেন। যত স্ট্রেচ করবেন তত সুন্দর স্মুথ হবে। 10 থেকে 15 মিনিটের ভিতর এই গাম পেস্টটা রেডি হয়ে যাবে। এই গাম পেস্টটা কিন্তু সাথে সাথে ইউজ করা যাবে না, তবুও আমি সামান্য পরিমাণ আপনাদেরকে ইউজ করে দেখাবো। আপনারা একদিন এটাকে র্যাপ দিয়ে মোল্ড করে রেখে দিবেন বাহিরে, ফ্রিজে রাখা যাবে না। এরপর এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। আপনারা যদি বাজারের মতন ডিপ রেড কালার অথবা ব্ল্যাক কালার আনতে চান, যখন গ্লুকোজের মিক্সটা তৈরি করবেন তখনই কালার অ্যাড করে নেবেন। বেশি পরিমাণে কালার অ্যাড করে নেবেন, তাহলে ডিপ একটা কালার চলে আসবে। আর এই গাম পেস্টটা রেখে দিলে কিন্তু ডিপ কালার আসে। ধরুন আপনারটা লাইট আছে, একদিন রেখে দিলে এটা কিন্তু আরেকটু ডিপ হয়ে যাবে। কি কি কালার এখানে অ্যাড করা যাবে? আপনারা যে কোনো ধরনের কালার এখানে মিক্স করতে পারেন গ্লুকোজের সাথে। যদি বাজারের মতন ডিপ কালার চান তাহলে চেষ্টা করবেন জেল কালার ব্যবহার করার। তাছাড়া আপনারা এখানে পাউডার কালার ইউজ করতে পারেন। আর আপনারা যদি ফন্ডেন্টটাকে তৈরি করার পর কালার মিক্স করেন তাহলে অবশ্যই আপনাদের এখানে জেল কালার ইউজ করতে হবে, না হলে কালারটা ভালো আসবে না আর অনেক বেশি আঠালো হয়ে যাবে। আমি আপনাদেরকে সেমি জেল কালার মিক্স করে দেখাচ্ছি। এটা হচ্ছে রেড বেনের মতন সেমি জেল কালার, এটা কিন্তু পুরোপুরি জেল কালার না। আমি দুই ধরনের কালার দিয়ে মিক্স করে দেখাবো। জেল কালারটা দিয়ে সুগার সিরাপে একটু মিক্স করে নিব। তাছাড়া আপনার হাতে একটু শর্টেনিংও নিয়ে নিতে পারেন। এরপর এটাকে স্মুথলি মিক্স করে নিতে হবে। নর্মালি আমরা গাম পেস্টের সাথে যেভাবে কালার মিক্স করি সেভাবে মিক্স করে নিতে হবে। আমি এই গাম পেস্টটা দিয়ে এই ফ্লাওয়ারগুলো তৈরি করেছি। এই গাম পেস্টটা দ্রুত ড্রাই হয়ে যায়, অনেক বেশি সময় লাগে না এটা ড্রাই হতে। কোনো প্রকার ফন্ডেন্ট কাটার ছাড়া আমি এই রোজগুলো তৈরি করেছি। আপনাদেরকে আমি এই ইয়েলো কালারটা দিয়ে একটা রোজ তৈরি করে দেখাচ্ছি। পুরো রোজের ভিডিওটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তা আমি শর্টলি ভিডিওটা করছি। প্রথমে আমি ফন্ডেন্টটা নিয়ে এভাবে বেলে নিব। আপনারা চাইলে বড় বেলুনি দিয়েও বেলে নিতে পারেন। তার মাঝখানে আপনাদেরকে আরেকটা ফন্ডেন্টের রেসিপি দেখাচ্ছি। এটা হচ্ছে খুবই স্পেশাল একটা ফন্ডেন্ট রেসিপি। এটার মধ্যে কোনো প্রকার আইসিং সুগার ইউজ করা হয়নি, কোনো প্রকার জেলেটিন না, কোনো প্রকার আগার আগার না। এটা অনেক স্ট্রেচি আর এটা দিয়ে আপনারা যে কোনো কেক কভার করতে পারবেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। প্রথমে সেমি জেল কালার মিক্স করে দেখিয়েছিলাম, এখন জেল কালার মিক্স করে দেখাচ্ছি কেমন কালার আসে। পিছনে যে রোজটা দেখতে পাচ্ছেন হালকা পিঙ্ক কালার, সেটা আমি এই গাম পেস্টটা দিয়ে তৈরি করেছি। এখন আমি এটার মধ্যে মিক্স করে দেখাচ্ছি। মিক্স করতে গেলে হাতে যদি আঠালো মনে হয় তাহলে সামান্য পরিমাণ আইসিং সুগার ডাস্ট করে নিতে পারেন অথবা শর্টেনিং হাতে মেখে নিতে পারেন। আচ্ছা, আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই। আপনারা যে সুগার কিনে আনেন বাজার থেকে অথবা ময়দা কিনে আনেন, কোনো কিছুর কি দাম কম পড়ে? আপনারা কি কম দাম দিয়ে কিনে আনেন? অবশ্যই না। তাহলে কালারের ক্ষেত্রে কেন কম দামি কালার ইউজ করবেন? এমনিতেই কালার আমাদের শরীরের জন্য ভালো না, তাই সবসময় চেষ্টা করবেন ভালো মানের কালার ইউজ করার। বাজারে যত কম দামি ফুড কালার আছে তাতে তত বেশি কেমিক্যাল এবং কাপড়ের যে ডাই সেটা ব্যবহার করা হয় অথবা কাপড়ের যে রং সেটা ব্যবহার করা হয়, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। আপনারা কেক সাধারণত ঘরে তৈরি করেন বাচ্চাদের জন্য অথবা ফ্যামিলির জন্য, তাই সবসময় চেষ্টা করবেন ভালো মানের কালার ইউজ করার। এভাবে প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে আপনারা রুম টেম্পারেচারে রেখে দিতে পারেন। তাছাড়া একদিন পরে এটা দিয়ে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করবেন, ফ্লাওয়ার অথবা যে কোনো কিছু। আমি আপনাদেরকে একটা ইয়েলো কালারের রোজ তৈরি করে দেখাচ্ছি।
ভিডিওর শুরুতে আমি রোস্টটাকে আপনাদেরকে দেখিয়েছিলাম, এখন এটার তৈরির ছোটোখাটো প্রসেস আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফন্ডেন্টের একটা টুল দিয়ে এভাবে একটু পাতলা করে নিচ্ছি। দেখুন এটা কতটা পাতলা করা যায়। আপনারা যে কোনো ধরনের রিয়েলিস্টিক ফ্লাওয়ার তৈরি করতে পারবেন। আমি জাস্ট খুব তাড়াহুড়ো করে একটা রোস্ট তৈরি করে দেখাচ্ছি। অনেক আপুরা খুব সুন্দর করে ফ্লাওয়ার তৈরি করতে পারেন। আজকের রেসিপিটা ছিল গাম পেস্ট নিয়ে, আর এই গাম পেস্টটা দিয়ে আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেটার ছোট্ট একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। কোনো প্রকার ফন্ডেন্ট কাটার ছাড়া আমি পাপড়িগুলোকে কেটেছি, এরপর এগুলোকে অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করে ফন্ডেন্টের টুলস দিয়ে, এই টুলটা দিয়ে একটু পাতলা করে নিয়েছি যাতে পাপড়িটা সুন্দর লাগে দেখতে। এরপর আমি জাস্ট একটু লিকুইড ব্রাশ করে প্রত্যেকটা পাপড়ি এটার সাথে লাগিয়ে নিচ্ছি। লিকুইড হলো পানি, আপনারা জাস্ট পানি ব্রাশ করে নিলেই হবে। একটা ব্রাশ হলে আপনারা ইজিলি এটাকে লাগাতে পারবেন। হাতের কাছে সবসময় কর্নফ্লাওয়ার রাখবেন। যখনই পাপড়িগুলোকে পাতলা করবেন তখন সামান্য পরিমাণ কর্নস্টার্চ হাতে অথবা বেজে ছিটিয়ে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না আর ইজিলি এটাকে বেলতে পারবেন অথবা পাতলা করতে পারবেন। দেখতে পাচ্ছেন ছোটোখাটো পাপড়ির মতন হয়ে গিয়েছে। আচ্ছা, আপনারা এটাকে কিভাবে সেট করবেন? আপনারা যখন ফুলটা তৈরি করে ফেলবেন এরপরে রুম টেম্পারেচারে রেখে দিবেন, অর্থাৎ বাহিরে রেখে দিবেন। এটাকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, ফ্যানের বাতাসে সুন্দর করে ড্রাই হয়ে যাবে। ফ্রিজে রাখলে এটা কিন্তু লিকুইডে হয়ে যাবে বা ঘেমে যাবে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, গাম পেস্ট কিন্তু রেইনি সিজনে সুন্দর করে তৈরি করা যায় না, সহজে ঘেমে যায় বাহিরে রাখলে। তাই চেষ্টা করবেন রেইনি ডেগুলোতে গাম পেস্ট কম ইউজ করার। সবগুলো রোজ খুবই তাড়াহুড়ো করে তৈরি করেছি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনারা যদি এই গাম পেস্টটাকে সংরক্ষণ করতে চান তাহলে নর্মাল ফ্রিজে 3 মাসের মতন এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। আপনারা কয়েক ভাগে ভাগ করে নেবেন যাতে হাতের স্পর্শ কম লাগে, তাহলে অনেক দিন ভালো থাকবে। আজকের জন্য এতটুকুই, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।